দূরের এবং কাছের সম্মানিত সকল ভিউয়ার এবং আমার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি সুব্রত সাহা, ওয়ার্কশপ সুপার মেকানিক্যাল টেকনোলজি, খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট, খুলনা। আমার সেশনে সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই অবগত আছো এখনকার সেশনটি অনুষ্ঠিত হচ্ছে ষষ্ঠ পর্ব মেকানিক্যাল টেকনোলজি, মেকানিক্যাল মেজারমেন্ট অ্যান্ড মেট্রোলজি বিষয়ের উপরে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি আলোচনা করব ষষ্ঠ অধ্যায়ের উপরে, যে অধ্যায়টি মূলত সমন্বয়কৃত যন্ত্রাংশের ক্ষেত্রে লিমিট, ফিট এবং টলারেন্সের গুরুত্ব ধারণার উপরে অনুষ্ঠিত হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই অধ্যায়ে যে সকল বিষয় আলোচ্য বিষয় হিসাবে আছে তার ভিতর থেকে আমি তোমাদের সাথে আজকে আলোচনা করব নমিনাল সাইজ, বেসিক সাইজ, জিরো লাইন, লিমিটস অফ সাইজ, টলারেন্সেস, ক্লিয়ারেন্স, অ্যালাউন্স, ডেভিয়েশন এবং ফিটস শব্দগুলোর বর্ণনা, ইন্টারচেঞ্জেবিলিটি অফ ম্যানুফ্যাকচারিং এবং সিলেক্টিভ অ্যাসেম্বলি অফ মেশিন পার্টসের বর্ণনা, আইএসও সিস্টেম অফ লিমিটস অ্যান্ড ফিটসের ব্যাখ্যা এবং সর্বশেষে লিমিট, ফিট, ক্লিয়ারেন্স, অ্যালাউন্স ইত্যাদি সম্পর্কিত সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি এই সকল আলোচনা শেষে তোমরা যে সকল বিষয় নিয়ে সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারবে সেগুলো হচ্ছে নমিনাল সাইজ, বেসিক সাইজ, জিরো লাইন, লিমিটস অফ সাইজ, টলারেন্সেস, ক্লিয়ারেন্স, অ্যালাউন্স, ডেভিয়েশন এবং ফিটস শব্দগুলোর বর্ণনা করতে পারবে। ইন্টারচেঞ্জেবিলিটি অফ ম্যানুফ্যাকচারিং এবং সিলেক্টিভ অ্যাসেম্বলি অফ মেশিন পার্ট সম্পর্কে ধারণা অর্জন করবে। আইএসও সিস্টেম অফ লিমিটস অ্যান্ড ফিটস সম্পর্কে ধারণা অর্জন করবে এবং লিমিট, ফিট, ক্লিয়ারেন্স, অ্যালাউন্স ইত্যাদি সম্পর্কিত সমস্যার সমাধান করতে পারবে। এবং একই সাথে এই অধ্যায়ের অপরাপর বিষয় সম্পর্কেও তোমরা সম্যক ধারণা অর্জন করবে, যদি কিনা খুব নিবিষ্ট চিত্তে আমার সেশনটি অনুসরণ করতে থাকো। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের জন্য নির্ধারিত যে 30 মিনিট সময়, সেটিকে আমরা আলোচনা শুরুতেই একটু বিভাজন করে নিতে চাই, কোন অংশের জন্য কতটুকু সময় আমরা ব্যয় করব। প্রথমেই আমরা দেখা যাক আলোচনার জন্য 23 মিনিট সময় বরাদ্দ রেখে সূচনা, বক্তব্য, শুভেচ্ছা বিনিময় এবং পূর্ব পাঠের আলোচনার জন্য আমরা 5 মিনিট এবং শেষের দিকে প্রশ্নোত্তর, বাড়ির কাজ এবং ধন্যবাদ জ্ঞাপনের জন্য 2 মিনিট রেখে আমরা আলোচনাটি শুরু করতে চাই। পূর্ব পাঠের পুনরালোচনায় আমরা গত সেশনে আলোচনা করেছিলাম বেস্ট সাইজ অফ ওয়্যারের সংজ্ঞা, বেস্ট সাইজ অফ ওয়্যারের সূত্র এবং এর প্রতিপাদন করেছিলাম, মাইক্রোমিটারের সাহায্যে স্ক্রু থ্রেড পরিমাপের পদ্ধতি নিয়ে কথা বলেছিলাম এবং 3 তার পদ্ধতিতে স্ক্রুয়ের কার্যকরী ব্যাস নির্ণয় নিয়ে আমরা ব্যাপক আলোচনা করেছিলাম। নিশ্চয়ই তোমরা তারপর অনুশীলন করেছো এবং এই সকল বিষয় সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান তোমাদের অর্জন করতে পেরেছো বলে আমি বিশ্বাস করি। আমরা বেস্ট সাইজ ওয়্যারের সংজ্ঞায় কি বলেছিলাম আমি একটু নতুন করে বলতে চাই। আমরা বলেছিলাম এরকম, চিত্রের মাধ্যমে দেখিয়েছিলাম, একটি স্ক্রু থ্রেডের মধ্যে এমন আকৃতির একটি, এমন ডায়ামিটারের একটি ওয়্যারকে যদি আমরা স্থাপন করি, সেটি এমনভাবে হবে পিস ডায়ামিটার লাইন তার থ্রেড অ্যাঙ্গেলের যে হেলানো তলের যে বিন্দুগুলোতে স্পর্শ করে সেখানে যথাযথভাবে ওই তারটির পরিধি যদি স্পর্শ করে তবেই সেই তারটির ব্যাসটাকে বলা হবে হচ্ছে বেস্ট সাইজ অফ ওয়্যার। এবং তার ব্যাস নির্ণয়ের ক্ষেত্রে আমরা এরকম করেছিলাম, ব্যাসটি পেয়েছিলাম আমরা সূত্রের মাধ্যমে P/2, আর P হচ্ছে পিস ইন্টু সেক অফ থ্রেড অ্যাঙ্গেল বাই 2। তারপরে আমরা মাইক্রোমিটারের সাহায্যে স্ক্রু থ্রেডের পরিমাপ নির্ণয় করেছিলাম, সেখানে আমরা দেখিয়েছিলাম একটি স্পেশাল টাইপ অফ মাইক্রোমিটার ব্যবহার করা হয়, যেটাকে বলা হয় স্ক্রু থ্রেড মাইক্রোমিটার। নর্মাল মাইক্রোমিটারের মতোই, শুধু একটু মাত্র পার্থক্য, সেটা হচ্ছে তার অ্যানভিল এবং স্পিন্ডেলের আকৃতিগত পার্থক্য থাকে এবং সরাসরি সেই মাইক্রোমিটারের সাহায্যে আমরা তার ইফেক্টিভ ডায়ামিটার পেয়ে যাই। সর্বশেষে আমরা আলোচনা করেছিলাম 3 তার পদ্ধতিতে স্ক্রুয়ের কার্যকরী ব্যাস আমরা কি করে নির্ণয় করতে হয়, সেটি আমরা চিত্রের মাধ্যমে, জ্যামিতির মাধ্যমে ব্যাপকভাবে বুঝিয়েছিলাম এবং সর্বশেষে সূত্র নির্ণয় করেছিলাম। সেই সূত্রটি ছিল এমন, তোমাদের নিশ্চয়ই সব মনে আছে। ইফেক্টিভ ডায়ামিটার E = হচ্ছে এরকম, যে তারের একদম সর্ব বাইরের যে আমরা দৈর্ঘ্যটি পেয়েছিলাম সেটা M মাইনাস তারের ব্যাস হচ্ছে G মাইনাস পিস, যেটা আমরা ওই থ্রেডের ক্ষেত্রে থাকবে সেই পিস/2 ইন্টু tan অফ থ্রেড অ্যাঙ্গেল বাই 2। আশা করি তোমাদের সবকিছুই মনে আছে। আমরা এখন চলে যেতে চাই আজকের অধ্যায়ের প্রথম আলোচ্য বিষয়। প্রথমটি হচ্ছে নমিনাল সাইজ, বেসিক সাইজ, জিরো লাইন, লিমিটস অফ সাইজ, টলারেন্সেস, ক্লিয়ারেন্স, অ্যালাউন্স, ডেভিয়েশন এবং ফিটস শব্দগুলোর বর্ণনা। প্রথম আলোচনাটাই হবে হচ্ছে বেসিক সাইজ এবং নমিনাল সাইজ নিয়ে। আমরা প্রকৃত অর্থে সাইজ বলতে কি বুঝি? কোনো একটি বস্তুর, অবজেক্টের, যন্ত্রাংশের আকার, অর্থাৎ স্পেসিফিক্যালি বলতে গেলে, সুনির্দিষ্টভাবে বলতে গেলে তার মাপ। আমরা যদি এরকম বলি যে তার বস্তুটি বা যন্ত্রাংশ তৈরি করার পূর্বে আমরা ধরে নেই তার মাপটি হবে হচ্ছে 30.50 মিলিমিটার, ড্রয়িং এর ক্ষেত্রে তাই, এবং আমরা তৈরি করতে গেলাম। কিন্তু আমরা নিশ্চিতভাবেই জানি তৈরি করার ক্ষেত্রে অনেক কারণে সেটি যথাযথভাবে একদম হওয়া অসম্ভব। একটু
তখন একটু তার হেরফের হবেই, বিচ্যুতি ঘটবেই, হতে পারে একটু বেশি, হতে পারে একটু কম। এই তৈরি করার পরে যে মাপটি পাবো সেটিকে বলা হবে কিন্তু প্রকৃত অর্থে অ্যাকচুয়াল সাইজ। আমরা ঠিক তাই তোমাদেরকে উদাহরণে এখানে দেখিয়েছি যে 30.50 মিলিমিটার মনে করা যাক আমরা একটি বস্তুকে তৈরি করতে যাচ্ছি এবং সর্বশেষে মাপটি পেলাম 30.52 মিলিমিটার। এখানে 30.52 মিলিমিটারটাকে বলা হবে অ্যাকচুয়াল সাইজ এবং 30.50 মিলিমিটারটাকে বলা হবে কিন্তু প্রকৃত অর্থে বেসিক সাইজ। এবং এই মাপটিকেই আবার প্রকারান্তরে বলা হয় নমিনাল সাইজ। নমিনাল সাইজ এবং বেসিক সাইজের মধ্যে আপাত দৃষ্টিতে কোনো পার্থক্য নেই, একই অর্থে দুটোকে ব্যবহার করা হয়। কিন্তু বেসিক সাইজ যদি আমরা বলি, লিটারেচারি যদি বলতে চাই, তাহলে কিন্তু এখানে একটু অতিরিক্তভাবে বুঝতে হবে যে ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে বেসিক সাইজ হিসাবে সেটাকে ব্যবহার করা হবে যে মাপটি সাপেক্ষে ওই বস্তুটি যখন তৈরি করা হবে তখন ওর সাপেক্ষে লিমিট যেগুলো দেওয়া হবে সেইগুলোকে ওই মাপের সাথে অতিরিক্তভাবে সংযোজিত করা হয়। যেমন করে আমরা ব্র্যাকেটে এখানে দেখিয়েছি 30.50 প্লাস 0.03 মাইনাস 0.01। এখানে বলতে চেষ্টা করা হয়েছে যে এই 30.50 মাপটি হচ্ছে আমরা চাই, কিন্তু তৈরি করার স্বার্থে, তৈরি করার ক্ষেত্রে নানাবিধ কারণে যদি এমন হয় সেটি কিন্তু আমরা গ্রহণ করব যদি কিনা এটি 0.03 মিলিমিটার বেড়ে যায় অথবা 0.01 মিলিমিটার কমে যায়, ততক্ষণ পর্যন্ত আমরা গ্রহণ করবো। এর বাইরে হয়ে গেলে আর আমরা এটি গ্রহণ করতে পারবো না। এই যে একটি বিষয়কে আমরা বললাম, ধরে নিলাম, নির্ধারণ করলাম, এই বিষয়টি কিন্তু বেসিক সাইজের উপরে ভিত্তি করে করা হয়। এই জন্য এটাকে বলা হয় বেসিক সাইজ বা ভিত্তিমাপ ইত্যাদি ইত্যাদি বিষয়। প্রকৃত অর্থে বেসিক সাইজটাই হচ্ছে নমিনাল সাইজ, আর কোনো পার্থক্য নেই। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা এখন চলে যেতে চাই জিরো লাইনের ক্ষেত্রে। জিরো লাইনটা কি? জিওগ্রাফিক্যালি বা আমরা যদি চিত্রের মাধ্যমে, ফিগারের মাধ্যমে প্রদর্শন করতে চাই তাহলে কিন্তু বেসিক সাইজের যে রেখাটি সেটাকে জিরো লাইন বলা হয়। জিরো লাইনটাই বেসিক সাইজ, আর কোনো পার্থক্য নেই। চিত্র একে তোমরা দেখতে পাচ্ছ প্রকৃত অর্থে আনুভূমিকভাবে যে রেখাটি টানা হয় বেসিক সাইজের রেখাটি, সেটাই হচ্ছে জিরো লাইন। এবং জিরো লাইনের সাপেক্ষে আমরা একটু আগে যে বললাম যে তৈরি করার ক্ষেত্রে যে বিচ্যুতিটা ঘটতে পারে, যেটাকে প্রকারান্তরে আমরা একটু পরে বলবো ডেভিয়েশন বা বিচ্যুতি, সেইটা যদি আপার ডেভিয়েশন বা একটু অতিরিক্ত মাপ তৈরি হয় সেটা ওই জিরো লাইনের সাপেক্ষে উপরের দিকে দেখানো হয়, এবং যদি একটু কমতি মাপ হয়ে যায় যেটাকে নেগেটিভ ডেভিয়েশন বা লোয়ার ডেভিয়েশন বলা হয় সেটাকে ওই জিরো লাইনের নিচের দিকে দেখানো হয়। আমরা চিত্রে দেখিয়েছি হোলের সাপেক্ষে জিরো লাইনের আপার ডেভিয়েশনটিকে জিরো লাইনের উপরের দিকে এবং লোয়ার ডেভিয়েশনটাকে জিরো লাইনের নিচের দিকে দেখিয়েছি। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, খুব সোজা বিষয়। আমরা চলে যাচ্ছি পরের অংশে, সেটা হচ্ছে লিমিটস অফ সাইজ এবং টলারেন্সে। এখানে লিমিটস অফ সাইজ এবং টলারেন্সকে বিবেচনা করতে হবে, আলোচনা করতে হবে হচ্ছে যে কোনো একটি যন্ত্রাংশের সাপেক্ষে। মনে করা যাক আমরা হোলের সাপেক্ষে কথাগুলো বলতে চাই। হোল আমরা তৈরি করলাম, একটি তৈরি করতে চাচ্ছি বা তৈরি করলাম। এখানে আমরা চিত্র 3কে যদি আমরা খেয়াল করি তাহলে আমরা কিন্তু এটা বুঝতে পারবো। আমরা তৈরি করতে চাচ্ছি মনে করা যায় একটু আগে যেটা বললাম 30.50 মিলিমিটার একটি বেসিক সাইজের সাপেক্ষে তৈরি করতে যে দেখলাম এটি আমরা নির্ধারণ করেছি। আমরা মনে করা যাক 30.50 যোগ 30.03 মিলিমিটার এই আকারে, তখন এটিকে আমরা বলবো হচ্ছে লিমিট দিয়ে দিলাম, এটা ম্যাক্সিমাম এতটুকু পর্যন্ত আমরা গ্রহণ করব। নিচের দিকে যদি এমন হয় মাইনাস 0.01 মিলিমিটার, তখন আমরা বলে দিলাম এটা আমরা নিচের দিকে এতটুকু পরিমাণে কম হলে আমরা গ্রহণ করব। এই অবস্থায় এক্ষেত্রে বলা হবে এই হোলের লিমিটস অফ সাইজ হচ্ছে ম্যাক্সিমামটা হচ্ছে 30.53 এবং মিনিমামটা হবে 30.49 মিলিমিটার। এই দুটোকে বলা হবে আপার লিমিট এবং লোয়ার লিমিট। এবং টলারেন্সের ক্ষেত্রে বলা হবে হচ্ছে এই আপার লিমিট এবং লোয়ার লিমিটের মধ্যবর্তী যে পার্থক্য সেই পরিমাণগত মানটুকুকেই বলা হবে টলারেন্স। সেই জন্য এটাকে বলা হবে অ্যাবসোলিউট একটি ভ্যালু, এর কোনো পজিটিভ নেগেটিভ কোনো মান থাকবে না, শুধুমাত্র পরিমাণগত পার্থক্যটাকে বলা হবে টলারেন্স। আমরা নিশ্চয়ই চিত্রের মাধ্যমে সেটা দেখতে পাচ্ছি, হোলের ক্ষেত্র তাই, শ্যাফটের ক্ষেত্র তাই। আমরা এই যে চিত্র 2-এ যদি একটু খেয়াল করি, এই টলারেন্স এবং লিমিট দুটোকেই কিন্তু দুই ভাবে দেখানো হয়। এমন হতে পারে কখনো কখনো সেটি একমাত্রিকভাবে দেখানো হবে, অর্থাৎ শুধুমাত্র বেসিক সাইজের সাপেক্ষে একদিকে হয় উপরের দিকে পজিটিভ অথবা নেগেটিভ, অথবা পজিটিভ নেগেটিভ দুটোকেই দেখানো যেতে পারে। আমরা কিন্তু এটি একটু খেয়াল করব। আবার একই সময় দেখা যাবে বেসিক সাইজের সাপেক্ষে চিহ্ন দেখা যাচ্ছে পজিটিভ, কিন্তু সে তার কোনো মান নেই, শুধু 0.00। এটা কিন্তু বিভ্রান্তিকর একটি মান। আমাদের তখন খেয়াল করতে হবে এর আদৌ কোনো মান আছে কিনা। যেমন আমরা যদি খেয়াল করি এখানে 30.00 প্লাস 0.000, এর কোনো মান নেই, কিন্তু নিচেরটা মাইনাস 0.006, তখন কিন্তু বুঝতে হবে এখানে টলারেন্সের কথা বলা হচ্ছে, কিন্তু এর উপরেরটার কোনো মান নেই, তার মানে এটা হচ্ছে ইউনিল্যাটারাল টলারেন্স, অর্থাৎ একমুখী
টলারেন্সের কথা বলা হচ্ছে, অর্থাৎ এর নিচের দিকের মানটি আছে, এই বিষয়গুলোকে আমরা খেয়াল করব। এরকম টলারেন্স দুই রকম হতে পারে, একমুখী টলারেন্স, দ্বিমুখী টলারেন্স। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ক্লিয়ারেন্স এবং অ্যালাউন্সের ক্ষেত্রে আমরা যদি বিবেচনা করি তখন এভাবে আলোচনাটি সূত্রপাত করতে হবে এবং তোমাদেরকেও মাথায় রাখতে হবে এবং যুক্তি সহকারে বিবেচনা করতে হবে। যখন ম্যাচিং পার্টস নিয়ে আমরা কথা বলবো তখনই ক্লিয়ারেন্স এবং অ্যালাউন্সকে আলোচনার মধ্যে আনতে হবে। এককভাবে কোনো কিছুকে বলা যাবে না এবং চিন্তা করা যাবে না। ক্লিয়ারেন্স এবং অ্যালাউন্স হবে সেটি যখন হোল এবং শ্যাফটকে একত্রিতভাবে আমরা মাপ নিয়ে আলোচনা করব। মনে করা যাক হোল এবং শ্যাফট, আমরা চিত্র 3-এর দিকে তাকিয়ে বিবেচনা করি, একই সঙ্গে বিবেচনা করছি। হোলেরও এবং ম্যাক্সিমাম এবং মিনিমাম আছে, শ্যাফটেরও ম্যাক্সিমাম এবং মিনিমাম আছে। এই অবস্থায় এদের হোলের দুটো মাপ, শ্যাফটের দুটো মাপ। প্রকৃত অর্থে আমরা যদি বিবেচনা করি মাপের সাপেক্ষে তখন দুটো মিলে 4টি মাপ পাচ্ছি। এদের পরিমাণ, এদের মাপের মধ্যে যদি পার্থক্য বিবেচনা করি তখন হোলের সর্বোচ্চ, শ্যাফটের সর্বনিম্ন, হোলের সর্বনিম্ন, শ্যাফটের সর্বোচ্চ, হোলের সর্বোচ্চ, শ্যাফটের সর্বনিম্ন, এইভাবে আমরা দুইভাবে বিবেচনা, দুটো মাপের পার্থক্য পেতে পারি। মিনিমাম ক্লিয়ারেন্স, ম্যাক্সিমাম ক্লিয়ারেন্স, আবার এদের মধ্যে অনেকভাবে আমরা পার্থক্য খুঁজে বের করতে পারবো। কিন্তু মিনিমাম ক্লিয়ারেন্স যখন বিবেচনা করা হবে তখন হোলের সর্বনিম্ন এবং শ্যাফটের সর্বোচ্চ মাপটাকে বিবেচনা করা হবে, যেটা আমি চিত্রে দেখিয়েছি। আর ম্যাক্সিমাম ক্লিয়ারেন্স যখন বিবেচনা করা হবে তখন হোলের সর্বোচ্চ এবং শ্যাফটের সর্বনিম্ন, এই দুটো পার্থক্যকেই বিবেচনা করা হবে। এবং সবসময় মনে রাখতে হবে ক্লিয়ারেন্সের যে মানটি হবে, পরিমাণগত মান, সেটি অবশ্যই পজিটিভ হবে। পজিটিভ না হলে সেটাকে ক্লিয়ারেন্স হিসেবে বিবেচনা করা যাবে না। অ্যালাউন্সের বেলায় কিন্তু সেটি পজিটিভ এবং নেগেটিভ দুটোই হতে পারে। তবে একটি কথা অবশ্যই মনে রাখতে হবে, ক্লিয়ারেন্স হোক, অ্যালাউন্স হোক, যেটাই হোক, সেটি কিন্তু অবশ্যই ওই লিমিটের মাধ্যমে পাওয়া যাবে, তাই না? ওই কারণ মাপ তো হচ্ছে ম্যাক্সিমাম এবং মিনিমাম থেকে। সেখানে এটাই তোমাকে জেনে নিতে হবে, এটি কিন্তু ইন্টেনশনালি বা ইচ্ছাকৃত মাপ। ডিজাইনার, ইঞ্জিনিয়ার, ম্যানুফ্যাকচারাররা তারা পূর্ব থেকে নির্ধারণ করবে আমাদের যন্ত্রাংশ, সংযোজিত যন্ত্রাংশগুলো কেমন করে সংযোজিত হবে, তার সাপেক্ষে এটি আমরা পাবো। সেই কারণে ক্লিয়ারেন্স এবং অ্যালাউন্সের যে পরিমাণটা হবে সেটা কিন্তু পূর্ব থেকে ইচ্ছাকৃতভাবে দিয়ে দেওয়া হয়। এই জন্য এটাকে বলা হয় ইন্টেনশনালি ডাইমেনশন বা মেজারমেন্ট বা অ্যামাউন্ট। ওকে, অ্যালাউন্সের ক্ষেত্রে একটু অতিরিক্ত বিষয় তোমাকে জানতে হবে। যেহেতু আগেই বললাম অ্যালাউন্সের মান পজিটিভ এবং নেগেটিভ হতে পারে, তাই অ্যালাউন্সের বিষয়ে শুধুমাত্র এই মাপটাকে অ্যালাউন্স বলা হবে। সেটি ক্লিয়ারেন্সের মধ্যেই বিবেচনা হবে, কিন্তু সেটি হবে অবশ্যই হোলের সর্বনিম্ন মাপ এবং শ্যাফটের সর্বোচ্চ মাপ। এই যে মাপটির পার্থক্যটা পাবো সেটাকেই বলা হবে অ্যালাউন্স, অর্থাৎ লোয়ার লিমিট অফ হোল এবং আপার লিমিট অফ শ্যাফট, এই দুটোর মধ্যে যে পরিমাণগত পার্থক্য সেটাকেই বলা হবে অ্যালাউন্স। সেটি হতে পারে পজিটিভ, হতে পারে নেগেটিভ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলে যেতে পরের অংশে। ডেভিয়েশন আমরা চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি হোল এবং শ্যাফট। এখানে বেসিক সাইজ দেখানো আছে, ম্যাক্সিমাম সাইজ, মিনিমাম সাইজ দুটোর ক্ষেত্রেই বলা আছে। ডেভিয়েশন বলে একটু আগে আমরা বলতেছিলাম, আপার ডেভিয়েশন, লোয়ার ডেভিয়েশন। তার মানেটা কি? বেসিক সাইজের সাপেক্ষে, মনে করা যাক শ্যাফটের সাপেক্ষে আমরা কথা বলি, বেসিক সাইজের সাপেক্ষে যদি আমরা শ্যাফটের ম্যাক্সিমাম সাইজের মধ্যে পার্থক্যটা বিবেচনা করি তখন সেটাকে বলা হবে আপার ডেভিয়েশন। শ্যাফটের মিনিমাম সাইজ এবং বেসিক সাইজের মধ্যে যে পার্থক্য যদি বিবেচনা করি তখন সেটাকে লোয়ার ডেভিয়েশন। একইভাবে হোলের ক্ষেত্রেও একই কথা আমরা বলবো এবং বলা হয়, চিত্রে তাই বলা হচ্ছে, তোমরা একটু খেয়াল করে দেখো। কিন্তু একটি গুরুত্বপূর্ণ টার্ম হচ্ছে ফান্ডামেন্টাল ডেভিয়েশন। ফান্ডামেন্টাল ডেভিয়েশনটা হচ্ছে সেই ডেভিয়েশন, শ্যাফট এবং হোল দুটোর বেলায় একই রকম। সেটা হচ্ছে বেসিক সাইজের সাপেক্ষে ওর নির্ধারিত, অর্থাৎ হোক শ্যাফট অথবা হোক হোল, দুটোর ক্ষেত্রেই মিনিমাম ডেভিয়েশন যেটা হবে সেটা হবে হচ্ছে তাকে ফান্ডামেন্টাল ডেভিয়েশন বলা হবে। যদি মনে করি হোলের ক্ষেত্রে তাহলে হবে হচ্ছে আমাদের লোয়ার ডেভিয়েশনটাকে বলা হয় ফান্ডামেন্টাল ডেভিয়েশন। যদি বলি শ্যাফটের ক্ষেত্রে তাহলে আপার ডেভিয়েশনটাকে বলা হবে হচ্ছে ফান্ডামেন্টাল ডেভিয়েশন। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ টার্ম তোমরা দেখতে পাচ্ছ, ইন্টারন্যাশনাল টলারেন্স গ্রেড। এটি আমরা আলোচনা করব একটু পরে, আইএসও সিস্টেমের বেলায় আমরা এটা আলোচনা করব, তোমরা একটু অপেক্ষা করো। ফিটসের ক্ষেত্রে আমরা বলতে চাই, ফিটস হচ্ছে একটি সংযোজিত যন্ত্রাংশের বৈশিষ্ট্য। কি করে এটা একের সঙ্গে অপরে সংযুক্ত অবস্থা থাকবে সেরকম একটি ক্যারেক্টারিস্টিক্সকে প্রকাশ করে। কিন্তু ফিটটি কি করে আমরা নির্ধারণ করব? হ্যাঁ, দুটো সংযোজিত যন্ত্রাংশ তারা সংযোজিত হওয়ার পূর্ব মুহূর্তে ওদের মধ্যকার মাপের যে পার্থক্যটি থাকবে তার মাধ্যমে এই বৈশিষ্ট্যটি নির্ধারণ করা হবে বা করা হয়। মনে করা যাক হোল এবং শ্যাফট, এরা সংযোজিত হওয়ার পূর্বে এদের মধ্যকার মাপের পার্থক্যের মাধ্যমে নির্ধারিত হবে এরা কোন ধরনের ফিটে অংশগ্রহণ করতেছে বা করবে। তো এটা কি করে নির্ধারিত? 3 ধরনের ফিট হতে পারে, ইউজুয়ালি ক্লিয়ারেন্স ফিট, ট্রানজিশন ফিট, ইন্টারফারেন্স ফিট। যখন হোল এবং শ্যাফটের মধ্যকার যে 4টি মাপ তাদের মধ্যে সকল সময় এরকম ক্লিয়ারেন্স থাকবে তখন আমরা সেই ধরনের ফিটটাকে বলবো ক্লিয়ারেন্স ফিট।
যখন হোল এবং শ্যাফটের যে চারটি মাপ তাদের মধ্যকার যদি যখন এরকম থাকবে, এক সময় থাকবে ক্লিয়ারেন্স আর এক সময় থাকবে হচ্ছে ইন্টারফারেন্স, অর্থাৎ এক সময় থাকবে পজিটিভ, এক সময় থাকবে মাপের পার্থক্য নেগেটিভ, অর্থাৎ একটার সঙ্গে একটা ওভারল্যাপিং করবে, এই অবস্থায় ফিটটাকে বলা হবে ট্রানজিশন ফিট। কিন্তু যদি এরকম হয় হোল এবং শ্যাফটের মাপের সকল সময় মাপের পার্থক্যটা হবে হচ্ছে নেগেটিভ, অর্থাৎ হোলের সাপেক্ষে শ্যাফটের মাপ সবসময় বড়, সকল সময় মাপ হচ্ছে নেগেটিভ, এটাকে বলা হয় সকল সময় ইন্টারফারেন্স করেছে, তখন এদের মধ্যকার যে ফিটটা তাকে বলা হবে ইন্টারফারেন্স ফিট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই চিত্রের মাধ্যমে একটু দেখানোর চেষ্টা করলাম হোল বেসিসে শ্যাফটকে দেখিয়ে যে এটাকে ক্লিয়ারেন্স, এটা ট্রানজিশন, এটা ইন্টারফারেন্স, এবং একইভাবে আমরা শ্যাফটের বেসিসে এবং এখানে সেকশনাল ভিউ দিয়ে হোল এবং শ্যাফটের বেসে আমরা চিত্র সাথে এটা দেখানোর চেষ্টা করেছি। চলে আসলাম আমরা পরের আলোচনায়, সেটা হচ্ছে ইন্টারচেঞ্জেবিলিটি অফ ম্যানুফ্যাকচারিং এবং সিলেক্টিভ অ্যাসেম্বলি অফ মেশিন পার্টসের বর্ণনা। প্রথমে আমরা আলোচনা করতে চাই ইন্টারচেঞ্জেবিলিটি অফ ম্যানুফ্যাকচারিং। এটি আসলে কি? ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে যে যন্ত্রাংশগুলো তৈরি করব তাদের মধ্যে প্রতিস্থাপনযোগ্য বা আন্তঃসমন্বয়যোগ্য হবে কিনা এটাকেই প্রকাশ করা হয়। হ্যাঁ, এটা তো হতেই হবে, তা না হলে তো আজকের দুনিয়ায় আমাদের এইভাবে বিভিন্ন কোম্পানি তৈরি করবে, আমরা একে অপরের যন্ত্রাংশগুলোকে ব্যবহার করতে পারতাম না। সেটাই হচ্ছে ইন্টারচেঞ্জেবল ম্যানুফ্যাকচারিং এর দারুণ বৈশিষ্ট্য। কিন্তু এটি হতে গেলে দুটো বৈশিষ্ট্যকে অবশ্যই অনুসরণ করতে হবে এবং করা হয়। সেটা হচ্ছে একই ধরনের ড্রয়িংকে অনুসরণ করতে হবে, এবং আরেকটি দারুণ বৈশিষ্ট্য হচ্ছে সুনির্দিষ্ট একটি স্ট্যান্ডার্ডকে কঠোরভাবে অনুসরণ করা হয় বা করতে হবে, তাহলেই ইন্টারচেঞ্জেবিলিটি অফ ম্যানুফ্যাকচারিংটা নিয়ন্ত্রণ করা বা অনুসরণ করা বা করা সম্ভব। আমরা এই ক্ষেত্রে দুটো টার্ম ভীষণভাবে প্রযোজ্য এবং প্রচলিত, একটা হচ্ছে ইউনিভার্সাল ইন্টারচেঞ্জেবিলিটি আর একটা হচ্ছে লোকাল ইন্টারচেঞ্জেবিলিটি। যদি যন্ত্রাংশসমূহকে একই দেশের বিভিন্ন কারখানায় বা প্লান্টে বা ইন্ডাস্ট্রিতে অথবা পৃথিবীর বিভিন্ন দেশের ইন্ডাস্ট্রিতে বা প্লান্টে তৈরি করা হয় এবং তারা একই জায়গায় এসে আবার সংযোজিত হয়, তখন সেই যন্ত্রাংশসমূহের মধ্যে যে ইন্টারচেঞ্জেবিলিটি থাকে সেটাকে বলা হয় ইউনিভার্সাল ইন্টারচেঞ্জেবিলিটি। যদি এমন হয় যন্ত্রাংশসমূহ একই ইন্ডাস্ট্রিতে বা প্লান্টে তৈরি হচ্ছে, তখন সেটাকে বলা হবে হচ্ছে লোকাল ইন্টারচেঞ্জেবিলিটি। আশা করি তোমরা অনুধাবন করতে পেরেছো আমি কি বলতে চাচ্ছি। ইন্টারচেঞ্জেবিলিটিটা ইউনিভার্সাল অথবা লোকাল। ক্লিয়ার তো? ওকে, আমরা চলে আসতে চাই পরের আলোচনায় সিলেক্টিভ অ্যাসেম্বলি অফ মেশিন পার্টস। ঠিক নামটা থেকে আমরা বুঝতে পারছি যে মেশিন পার্টস সেটা অ্যাসেম্বল করা হবে কিন্তু সিলেক্টিভ পদ্ধতিতে, অর্থাৎ সুনির্দিষ্টভাবে বাছাই করে আমরা অ্যাসেম্বল করব। যন্ত্রাংশগুলোকে যদি আমরা এইভাবে বাছাই করে সংযোজন করতে পারি তাহলে দারুণভাবে আমরা কোয়ালিটি মেনটেন করতে পারবো। এটা কিন্তু আমরা বুঝতেই পারছি একটু কল্পনা করলে। হ্যাঁ, ঠিক তাই করা হয়। যন্ত্রাংশসমূহকে যে ধাপটা অনুসরণ করা হয়, খেয়াল করো, যন্ত্রাংশসমূহকে সাইজ অনুসারে গ্রেডিং করা হয়, এবং দ্বিতীয় আরেকটি ধাপ হচ্ছে সেই গ্রেডিং এর মধ্য থেকে আবার শুধুমাত্র মিলযোগ্য যে গ্রেডটি পাওয়া যাবে তাদের মধ্যেই সমন্বিত করে সংযোজন করা হবে, অন্যথায় সংযোজন করা হবে না। কি দারুণ দুটো পদক্ষেপ! এই সিলেক্টিভ অ্যাসেম্বলিটা কোথায় অনুসরণ করা হয়? হ্যাঁ, যেখানে ক্লোজ ফিট ভীষণভাবে অনুসরণ করা হয় বা মেনে চলা হয় বা প্রয়োজন, সেই সকল ক্ষেত্রে এই সিলেক্টিভ অ্যাসেম্বলি মেথডটা প্রয়োগ করা হয়। যদি সিলেক্টিভ অ্যাসেম্বলি অফ মেশিন পার্টস প্রয়োগ করা হয় তাহলে দুটো কাজ আমরা করতে পারি, দুটো উপকারিতা পেতে পারি। সেটা হচ্ছে এই সংযোজনীয় নয়, অর্থাৎ সামান্য পরিমাণ দেখা যাচ্ছে সংযোজন করলেও হতে পারে, এরকম ভাবে যদি মনে করি, সেই ক্ষেত্রে এই সিলেক্টিভ অ্যাসেম্বলিটা দারুণভাবে সেই কাজটিকে বাধা দেয়, অর্থাৎ সে সংযোজন করতে দেয় না, আমাকে বারণ করে দেয়, হ্যাঁ এটা করলে কিন্তু তোমাকে হতে পারে কিন্তু খুব জুৎসই হবে না। তাই বলা হচ্ছে যথাযথ সংযোজনীয় নয় এমন বিষয়কে সম্পূর্ণভাবে প্রতিহত করে। আশা করি বুঝতে পেরেছো। আরেকটি দারুণ জিনিসকে সে প্রতিহত করে বা কমিয়ে দেয় বা আমাকে সুযোগ করে রেখে দেয়, ক্লোজ টলারেন্স রক্ষা করে। যেহেতু ক্লোজ ফিট, ক্লোজ টলারেন্স রক্ষা করে মেশিনিং খরচ কমিয়ে দেয়। কি দারুণ একটি বিষয়, তাই না? আমরা একটা উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি। মনে করা যাক শ্যাফট এবং হোল আমরা সংযোজন করতে চাই, তাদের মধ্যে টলারেন্সের সীমাটা হচ্ছে 0.01 মিলিমিটার। আমরা একটি অটোমেটিক গেজ দিয়ে এই 0.01 মিলিমিটারটাকে আমরা 0.001 মিলিমিটারের লিমিটের মধ্যে আমরা এটাকে 10টি পৃথক গ্রুপে ভাগ করে ফেললাম। যতগুলো শ্যাফট এবং হোল আমাদের সামনে এনে দেওয়া হলো তাকে এই 0.001 মিলিমিটারের ভিত্তিতে আমরা 10টি পৃথক গ্রুপে ভাগ করে ফেললাম। পারা যাবে না? নিশ্চয়ই যাবে। তোমরা কি মনে করো? নিশ্চয়ই যাবে। পৃথক যন্ত্রাংশে ভাগ করে ফেললাম। তাহলে খেয়াল করো, 0.01 মিলিমিটার টলারেন্সের মধ্যে আমরা ভাগ করলাম, 0.001 মিলিমিটার লিমিটের মধ্যে 10টি পৃথক গ্রুপে ভাগ করে ফেলে দিলাম।
তাহলে কত সূক্ষ্ম মাপে আমরা এটাকে বিভাজন করলাম। এই অবস্থায় আমরা ওই 0.001 মিলিমিটার লিমিটের মধ্যে থেকে যে 10টি গ্রুপ পেলাম, তার মধ্য থেকে যে কোনো একটি গ্রুপের থেকে আমরা আবারও বিবেচনা করব, হ্যাঁ কোন গ্রুপের মধ্যে থেকে আমরা সংযোজনীয় যন্ত্রাংশ নিলে দারুণভাবে আমাদের মিল হবে বা সংযোজিত হবে, সেই গ্রেড বা সেই গ্রুপ থেকে আমরা সংযোজন করব। তাহলে দারুণভাবে কোয়ালিটি মেনটেন করা সম্ভব। তাই শেষেরটাই বলা হচ্ছে উঁচু মান রক্ষা করা যায় এবং কম খরচে যন্ত্রাংশ পাওয়া যায়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এই সিলেক্টিভ অ্যাসেম্বলি অফ মেশিন পার্টস কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়, কোন ধরনের ইন্ডাস্ট্রিতে ব্যবহার করা হয় সেটি একটু জেনে নাও। এয়ারক্রাফট এবং অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে এটি ব্যবহার করা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা খানিকটা বুঝতে পেরেছো। এটা নিয়ে আরো দীর্ঘ পড়াশোনা করতে হবে। আশা করি তোমরা উপরের ক্লাসে এগুলো আরো সুযোগ পাবে। আমরা চলে যেতে চাই পরের আলোচ্য বিষয়, আইএসও সিস্টেম অফ লিমিটস অ্যান্ড ফিটস এর ব্যাখ্যায়। আমরা একটি চিত্র দেখতে পাচ্ছি। চিত্রে হোল এবং শ্যাফটকে দেখিয়েছি, বেসিক সাইজকে দেখা যাচ্ছে, সেই মিনিমাম সাইজ ম্যাক্সিমাম সাইজ আবারও সেই একই বিষয়, কিন্তু একটি জায়গায় পার্থক্য, সেটা হচ্ছে আপার ডেভিয়েশন লোয়ার ডেভিয়েশনের ক্ষেত্রে জাস্ট দুটো প্রতীক নতুন করে চারটা প্রতীক নতুন করে দেখানো হচ্ছে, ইএস ক্যাপিটাল ইএস, ক্যাপিটাল ইআই, স্মল ইএস, স্মল ইআই। এই ক্ষেত্রে আমি তোমাদেরকে একটু প্রাথমিক কথা বলতে চাই যে আইএসও সিস্টেম অফ লিমিটস অ্যান্ড ফিটস কেন। একটু খেয়াল করো, জাতীয় এবং আন্তর্জাতিকভাবে যখন ব্যবসা বাণিজ্য দ্রুত বৃদ্ধি পেতে লাগলো এবং শিল্প প্রতিষ্ঠানের অর্থনৈতিক সফলতা যখন ব্যাপকভাবে বৃদ্ধি পেতে লাগলো, তখন কিন্তু লিমিটস এবং ফিটস এটাকে নানাবিধভাবে একটি সিস্টেমের মধ্যে আনার প্রয়োজনীয়তা অনুভব করলো এই আইএসও। আইএসওটা কি তোমরা প্রথম থেকেই জানো, অনেক পূর্ব থেকে আমার সেশনে শুনেছো। এটি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন। এরা কি করলো, একটি সিস্টেম ডেভেলপ করলো, সেটাকেই বলা হবে আইএসও সিস্টেম অফ লিমিটস অ্যান্ড ফিটস। ওরা এই ইএস দিয়ে বোঝানোর চেষ্টা করলো হচ্ছে এই হোলের ক্ষেত্রে ক্যাপিটাল লেটার, যেটাকে বোঝানো হবে ইএস দিয়ে, যে আপার ডেভিয়েশন অর্থাৎ বেসিক সাইজের সাপেক্ষে হোলের ম্যাক্সিমাম সাইজের মধ্যকার পার্থক্য, এবং ইআই দিয়ে বেসিক সাইজের সাপেক্ষে হোলের লোয়ার লিমিট বা লোয়ার সাইজের মধ্যকার পার্থক্য। একই বিষয়টি হবে হচ্ছে স্মল লেটার ইএস এবং ইআই এর ক্ষেত্রে শ্যাফটের বেলায়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কিন্তু ফান্ডামেন্টাল ডেভিয়েশনের বেলায় কিন্তু এটি তোমাদের একটু মনে রাখতে হবে এবং বুঝতে হবে, যেটা কিনা একটু আগে বলছিলাম যে ইন্টারন্যাশনাল টলারেন্স গ্রেড এবং ফান্ডামেন্টাল ডেভিয়েশন আমরা একটু পরে বলবো, সেটা এখন বলতে চাচ্ছি। সেটা হচ্ছে ফান্ডামেন্টাল ডেভিয়েশনটা হচ্ছে এরকম, ওই আইএসও সিস্টেম অফ লিমিটস এর ফিটসের ক্ষেত্রে ওরা বলেছে কি যে সূক্ষ্মতাকে সুবিন্যস্ত করার জন্য 20টি গ্রেড ওরা নির্ধারণ করে দিল। সেই গ্রেডটাকে ওরা নাম দিল ইন্টারন্যাশনাল টলারেন্স গ্রেড। এই টলারেন্স গ্রেডটাকে ওরা একটা চার্টের মাধ্যমে ওরা বিশ্লেষণ করেছে, তার একটা নাম্বার দিয়েছে, কোন নাম্বারের বিপরীতে কত সূক্ষ্মতা হবে, এইরকমভাবে ওরা একটা টেবিল তৈরি করে দিয়েছে। এবং একই সাথে তারা কতগুলো লেটার বা বর্ণমালা ইংরাজিতে দিয়েছে, যেটাকে ক্যাপিটাল লেটার এবং স্মল লেটার দিয়ে ওরা বলেছে আপার ডেভিয়েশনগুলোকে পজিটিভ দিয়ে, লোয়ার ডেভিয়েশনগুলো নেগেটিভ দিয়ে, বেসিক সাইজ বা জিরো লাইনের সাপেক্ষে ওরা প্রকাশ করেছে, ইত্যাদি ইত্যাদি বিষয়। আমরা সেটা একটু পরে একটা চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করব। এখন আমরা যে বাম পাশে যে চিত্র দেখতে পাচ্ছি 35H7, 35 স্মল H7, এই বিষয়গুলো আইএসও সিস্টেমের আমাদের একই সাথে বেসিক সাইজ, ওদের হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল ডেভিয়েশন এবং আইটি বা টলারেন্স গ্রেডের কথা বলা হচ্ছে। আমরা সেটাকে দ্রুত তোমাদেরকে একটু বলতে চাই। 35টা হচ্ছে বেসিক সাইজকে প্রকাশ করে, এইচ ক্যাপিটাল এইচ এটা প্রকাশ করবে হচ্ছে হোলের বেলায়, স্মল এইচটা প্রকাশ করবে শ্যাফটের বেলায়। স্মল এইচ দিয়ে আমরা বুঝবো পজিটিভ ডেভিয়েশন বা আপার ডেভিয়েশন, এবং স্মল এইচ দিয়ে বুঝবো হচ্ছে শ্যাফটের ক্ষেত্রে নেগেটিভ। একটা চিত্রের মাধ্যমে একটু পরেই দেখতে পারবো। কিন্তু 7 দিয়ে বুঝবো হচ্ছে আইটি টলারেন্সের গ্রেডের বিষয়টি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নিচের দিকে এই চিত্রগুলো একই কথা বলতেছে, শুধুমাত্র এই সি নম্বর চিত্রটি একটু খেয়াল করো। 50H8 এবং F7, এখানে এইচ বলা হচ্ছে, বাস্তবে কিন্তু এ থেকে জেড পর্যন্ত সকল লেটারগুলো এখানে ব্যবহার করা হবে। বড় হাতের বেলায় হোলের বেলায় অর্থাৎ ছিদ্রের বেলায়, এবং ছোট হাতের গুলো শ্যাফটের বেলায় প্রকাশ করা হবে।
আর কিছুই না। 50 বেসিক সাইজ, এইচ দিয়ে হচ্ছে আমাদের হোলের টলারেন্স, 8 দিয়ে টলারেন্সের গ্রেডের কথা, এফ দিয়ে শ্যাফটের আমাদের আপার ডেভিয়েশনের কথা, ফান্ডামেন্টাল ডেভিয়েশনের কথা, এবং 7 দিয়ে টলারেন্সের কথা বোঝানো হচ্ছে। পরের চিত্রে আমরা সেটা বোঝানোর চেষ্টা করেছি। হচ্ছে এখানে দেখো এ থেকে এইচ পর্যন্ত হচ্ছে হোল বেসিসে আমাদের পজিটিভ মান আসবে, এবং এ থেকে এইচ পর্যন্ত শ্যাফট বেসিসে আমাদের আসবে হচ্ছে নেগেটিভ মান, এবং জে এবং কে আসবে পজিটিভ নেগেটিভ দুটোই, জে কে পজিটিভ নেগেটিভ দুটোই, এবং এখান থেকে তারপরেরগুলো হচ্ছে পজিটিভ, এখানে তারপরেরগুলো হচ্ছে নেগেটিভ। এইভাবে এখানে প্রকাশ করা হয় আইএসও সিস্টেম অফ লিমিটস অ্যান্ড ফিটসে। আশা করি তোমরা খানিকটা বুঝতে পেরেছো, এবং এর নিয়ে আরো একটু বিস্তারিত লেখাপড়া করলে আরো পরিষ্কারভাবে বুঝতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলে যেতে চাই আমরা লিমিট, ফিট, ক্লিয়ারেন্স, অ্যালাউন্স ইত্যাদি সম্পর্কিত সমস্যা সমাধানে। আমরা প্রথম সমস্যাটা দেখতে চাই। একটি মাপ মনে করা যায় 50.00 প্লাস 0.05 মাইনাস 0.02 মিলিমিটার হল লিমিটস অফ সাইজ এবং টলারেন্স কত? খুব কঠিন মনে হচ্ছে নাকি খুব সোজা? যেভাবে আলোচনাটা করা হলো তাতে এইখানে যে বেসিক সাইজ এবং তার উপরে লিমিটটি এবং টলারেন্সের বিষয়টি দেখানো হলো, তাতে কি তোমাদের মনে হয় এটি আমরা পারবো কি পারবো না, কোনভাবে শুরু করব কি করবো না? আচ্ছা, তার আগে একটি প্রশ্ন করি, দেখো তো উত্তর দিতে পারো কিনা। এই যে মাপটি এখানে দেখানো হচ্ছে, এখানে বলো তো ইউনিল্যাটারাল টলারেন্স না বাইল্যাটারাল টলারেন্স? আমি বলে দিচ্ছি, বেসিক সাইজের সাপেক্ষে দুটো চিহ্ন দেখানো আছে, কিন্তু একটি চিহ্নের সাপেক্ষে মান হচ্ছে 0.0, সো এটা হচ্ছে ইউনিল্যাটারাল টলারেন্স। হ্যাঁ, বুঝতে পেরেছো? ধন্যবাদ। তাহলে আমরা অঙ্কের সমাধান শুরু করি। এই মাপের সাপেক্ষে আমরা আপার লিমিট সাইজ এবং লোয়ার লিমিট সাইজ বের করলাম। খুব সোজা, 50-এর সঙ্গে 0.05 এবং 0.02 আমরা বিয়োগ করে আপার লিমিট এবং লোয়ার লিমিট বের করে ফেললাম। তাহলে টলারেন্স কি হবে আমরা সংজ্ঞা থেকে জানি, সেটা হচ্ছে এই দুটোর মাপের পার্থক্যটাই হবে হচ্ছে টলারেন্স, যা মান হচ্ছে 0.07 মিলিমিটার। পরিষ্কার এবং সোজা, এটা নিয়ে আর কোনো কোশ্চেন থাকার কথা না। আমরা চলে যাই দ্বিতীয় সমস্যায়। একটি হোলের মাপ 30.00 প্লাস 0.01 মাইনাস 0.02 মিলিমিটার এবং শ্যাফট এর মাপ 29.98 প্লাস 0.01 মাইনাস 0.02 মিলিমিটার হলে ক্লিয়ারেন্স ও অ্যালাউন্সের পরিমাণ কত? ধরতে পারছো তো কিভাবে শুরু করতে হবে এবং কি বলতে চাচ্ছে এবং কি বের করতে হবে? ওকে, ধন্যবাদ। এবং এদের সাপেক্ষে এই যে সম্পর্কটা হোল এবং শ্যাফটের দেওয়া হচ্ছে, ফিটের ব্যাখ্যা দিতে বলেছে। দারুণ কোশ্চেন। ওকে, আমরা সমাধান করার চেষ্টা করি। কিভাবে শুরু করব? হ্যাঁ, ওই হোলের ক্ষেত্রে আমরা আপার লিমিট লোয়ার লিমিট সাইজ বের করব, শ্যাফটের ক্ষেত্রে তাই বের করব। করি তাহলে? হ্যাঁ, করে ফেলেছি। কি করব? সোজাসুজি যোগ করব, সোজাসুজি যোগ করব। এই যোগ করার পরে ক্লিয়ারেন্স এবং অ্যালাউন্স বের করতে গেলে কি করব? খুব সোজা বিষয়, একদম হোলের সাপেক্ষে শ্যাফটকে বিয়োগ করব 4টা মাপ থেকে, এর দুটো মাপের সাপেক্ষে এর দুটো মাপের সাপেক্ষে। করি তাই? হ্যাঁ, মিনিমাম ক্লিয়ারেন্স কি জানি? লোয়ার লিমিট অফ সাইজ হোল মাইনাস আপার লিমিট অফ সাইজ শ্যাফট। মান দেওয়া আছে, বিয়োগ করলাম, কি পেয়ে গেলাম? মিনিমাম ক্লিয়ারেন্স মাইনাস 0.01 মিলিমিটার। দেখতে পাচ্ছ তো? ওকে, ম্যাক্সিমাম ক্লিয়ারেন্স কি পাবো? খেয়াল করে দেখো, আপার লিমিট অফ সাইজ হোল মাইনাস লোয়ার লিমিট অফ সাইজ শ্যাফট, এবং ওই মান যদি বসিয়ে দেই তাহলে পেয়ে গেলাম 0.05 মিলিমিটার, এবং এটা হচ্ছে পজিটিভ। খেয়াল করো, হোল এবং শ্যাফটের যে মাপ দেখানো আছে তার সাপেক্ষে কিন্তু আমরা এটা পেয়ে যাচ্ছি। এই অবস্থায় আমরা মিনিমাম ক্লিয়ারেন্স এটা পেলাম, এবং তাহলে আমরা বলতে পারি না অ্যালাউন্সের মাপটি হবে এত 0.01 মিলিমিটার, যার মানটি হবে ঋণাত্মক, এবং এই ক্ষেত্রে অ্যালাউন্সের মানটি হবে কিন্তু এটাই, যেটা ঋণাত্মক। আশা করি বুঝতে পেরেছো। তাহলে ফিটের ব্যাখ্যা কি হবে? ফিটের ব্যাখ্যা হবে হোলের সাপেক্ষে এবং শ্যাফটের সাপেক্ষে দুইভাবেই দেওয়া যেতে পারে। আমরা হোলের সাপেক্ষে দেওয়ার চেষ্টা করি। আপার লিমিট অফ সাইজ হোলের ভিত্তিতে শ্যাফটের উভয় সাইজে কিন্তু ক্লিয়ারেন্স ফিট সৃষ্টি করেছে, আমরা মাপ দেখলেই বুঝতে পারছি। এবং আবারও একই কথা, লোয়ার লিমিট অফ সাইজ হোলের ভিত্তিতে শ্যাফটের উভয় সাইজে কিন্তু ট্রানজিশন ফিট সৃষ্টি করেছে। ট্রানজিশন ফিট কখন? আমরা যে ব্যাখ্যা দিয়েছিলাম, একবার পজিটিভ মান হবে একবার নেগেটিভ মান হবে, তাই না? ট্রানজিশন ফিট সৃষ্টি করেছে। এই দুটোর ভিত্তিতে আমরা বলতে পারি এই ক্ষেত্রে যে মানটি দেওয়া আছে তা কিন্তু প্রকৃত অর্থে একটি ট্রানজিশন ফিট তৈরি করবে। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। আমরা সকল আলোচনা শেষ করে ফেলেছি। আমরা এখন প্রশ্নোত্তর পর্বে চলে আসলাম। তোমাদের অনেক প্রশ্ন থাকতে পারে এবং থাকাটাই খুব সমীচীন। তোমরা কমেন্টসে জানাবে কি কি প্রশ্ন থাকে, আমরা আগামী সেশনে উত্তর দেওয়ার চেষ্টা করব। এই সেশনে বাড়ির কাজ হচ্ছে একটি বিয়ারিং ও শ্যাফটের মাপ যথাক্রমে 15.90 প্লাস 0.00 মাইনাস 0.01 মিলিমিটার ও 15.89 প্লাস 0.01 ও মাইনাস 0.00 মিলিমিটার। এদের ক্ষেত্রে বেসিক সাইজ, লিমিটস অফ সাইজ, টলারেন্সেস, ক্লিয়ারেন্স, অ্যালাউন্স এবং ফিটসের মান বের করো এবং ব্যাখ্যা লিখো। দারুণ করে করবে এবং সংরক্ষণ করবে, বিষয় শিক্ষককে দেখিয়ে নাম্বার নেবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং সম্মানিত ভিউয়ারবৃন্দ, আমি আমার সেশনের একদম শেষ প্রান্তে চলে এসেছি।
সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই সেশনটি পুনরায় দেখার জন্য এই উজ্জ্বল রঙের ওয়েবসাইটটি ভিজিট করার অনুরোধ জানিয়ে আমার সেশনটি আনুষ্ঠানিকভাবে এখানেই শেষ করছি। সকলকে ধন্যবাদ।